FM 103.1, your multicultural radio station. The time of DBI is approaching 9:30 and it's almost time for the Bangladesh Community Programme. To all the Bangladesh community, Shuvo Shonda. I hope you sit back and enjoy the programme on 5 EBI FM. শুভ সন্ধ্যা প্রিয় এডিলেটবাসী, শুভেচ্ছা রেডিও বাংলা এডিলেট থেকে। আপনারা টিউন করেছেন 103.1 FM। আমাদেরকে শুনছেন লাইভ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন এই স্লোগানকে সামনে রেখে রেডিও বাংলা এডিলেট চলে এসেছে তার সাপ্তাহিক আজকের আয়োজনটি নিয়ে। প্রিয় শ্রোতা, যারা আজকে আমাদের রেডিও বাংলা ফেসবুক ফ্যান পেজের ঘোষণাটি পড়েছেন তারা জানেন আজকে একদমই অন্যরকম একটি প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে এসেছি। প্রোগ্রামটি হচ্ছে আপনাদের চেনা মুখ আদনান, সানি, সোহা, তৃপ্তি। তাদেরকে আপনারা চেনেন, তাদের গলা শুনেছেন, তাদের কথা শুনেছেন, বাট আজকে তারা ঠিক গেস্ট কি বলা যায় তোমাদের কি বলবো বুঝতে পারছি না, ঠিক গেস্ট না, আসলে আমি আজকে চাচ্ছি যে তাদের উপস্থাপক পরিচয়ের বাইরের কিছু কথা, কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে। তবে তার আগে বলে নিই আজকের প্রোগ্রামটির উপস্থাপনার নেপথ্যের কিছু কথা। এই সময়ে বাংলাদেশ অনেকভাবে ভীষণভাবে আলোচিত একটি দেশ বিভিন্ন কারণে, এবং আমি মনে করি এর পিছনে তারুণ্য একটি বিশাল বিষয় হয়ে দাঁড়াচ্ছে বারবারই। তো আমরা মনে করি সেই তারুণ্যকে রিপ্রেজেন্ট করছে আমাদের আদনান, সানি, সোহা এবং তৃপ্তি। আমরা শুনবো তাদের একান্ত ভাবনা, তাদের নিজের একান্ত জীবন নিয়ে ভাবনা, তাদের বাংলাদেশ ভাবনা, তাদের স্টুডেন্ট লাইফ কেমন ছিল, যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করব। এবং আমার ধারণা আপনারা আজকে অনুষ্ঠান শুনতে শুনতে আপনাদের অনেক কিছুর সাথেই হয়তো অনেক কিছু মিলে যাবে, অনেক কিছু মিলবে না, একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে পারে, বাকিটুকু আপনাদের কাছেই তুলে রাখছি। তাহলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। আদনান, সানি, অনেকদিন পর, কেমন আছো? আমরা ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালো থাকি, জানো, মানে অলওয়েজ স্মাইলিং, এবং আসলেই ভালো থাকি। তো আদনান, কেমন লাগছে অনেকদিন পরে রেডিওতে এসে? অনেকদিন পরে আসে আপু, অনেক ভালো লাগতেছে। মিথ্যে করে বলো না, সত্যি করে বলো। সত্যি কথা বলতেছি, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আসতে পারি না, বাট আমরা রেডিওকে অল টাইম মিস করি, এবং আজকে সম্ভব হয়েছে বলে আমরা আসছি, আমি সানি আসছি আপনাদেরকে সময় দিতে, প্লাস সবার সাথে কথা বলতে, দেখা করতে, and I'm really feeling good. সানি, তোমার কি অবস্থা? আমারও একই, সেম হিয়ার। আচ্ছা, অনেকদিন পরে শ্রোতারা তোমাদেরকে শুনতে পারবে। আমি পার্সোনালি খুবই এক্সাইটেড এবং তোমাদের কথাই শোনাতে চাইবো। আমি একটু কম বলতে চাই, তোমরা একটু বেশি বলো। সোহা, তৃপ্তি, তোমরা রেডি তো? অবশ্যই। আচ্ছা, তাহলে শুরু থেকে শুরু করে আমি অন্য কথায় না যাই। সেটা হচ্ছে যে একদম শুরুতে তোমাদের যেটা জানতে চাইবো তোমাদের শৈশবের কথা। সোহা, তোমার শৈশব কোথায়, মানে তুমি কোথায় বড় হয়েছো? আমি ঢাকাতেই বড় হয়েছি অ্যাকচুয়ালি, মানে স্কুল, কলেজ এবং ব্যাচেলার লাইফ ওই পুরাটাই ঢাকা কেন্দ্রিক। ও আচ্ছা আচ্ছা। তৃপ্তি? আমারও আসলে স্কুল, কলেজ, ঢাকা, ব্যাচেলার। হ্যাঁ, সবই। তাহলে তোমাদের দুজনের কাছ থেকে অনেক বেশি একই রকম অনুভূতি আসবে। সানি, আদনান, তোমাদের শৈশব কোথায়, মানে ছোটবেলা কোথায় ছিল? আমি বর্ন ব্রট আপ বগুড়াতেই, আমার ইন্টার এসএসসি সব বগুড়াতেই, তারপরে ইন্টারের পরে আমি এখানে চলে আসছি। সানি? আমার সিচুয়েশনটা আসলে অনেক ডিফারেন্ট, কারণ সামটাইমস আমি নিজেও জানি না আমি where exactly I belong, কারণ আমি ছোট সময় ছিলাম নরসিংদীতে, তারপর আমি যখন when I was 11 আমি ইন্ডিয়াতে ছিলাম প্রায় 10 বছর। আচ্ছা আচ্ছা, মানে হোস্টেল লাইফ? হ্যাঁ, ওকে, 7-8 বছর। হ্যাঁ, তারপর ঢাকায় ছিলাম, এসে স্কলাস্টিকে ছিলাম অনেকদিন, প্রায় 2-3 বছর। আফটার দ্যাট অস্ট্রেলিয়া। সো আমার অ্যাকচুয়ালি কোনো জায়গায় কোনোভাবে স্টেবল ভাবে আমি ছিলাম না। আচ্ছা, সব জায়গায় ছন্ন ছাড়া। বাট তোমাকে, মানে তোমার ছোটবেলায় কোন সময়টা সবচেয়ে প্রভাব রেখেছে, মানে সেটা কি ইন্ডিয়া অথবা বাংলাদেশ, কোন সময়? আমি মনে করি যে আমার বেশিরভাগ সময় ছিল ইন্ডিয়াতে। সো আমি বাংলাদেশে যে সময়টুকু ছিলাম ওই সময় আমার মানে সেন্সেস অত ম্যাচিউর ছিল না যে আমি সবকিছু মানে স্মৃতি মনে রাখতে পারবো, বাট মোস্ট অফ মেমোরিজ ফ্রম দেয়ার। কোথায় ছিলে যেন? ইন্ডিয়ার কোন জায়গাটা? দার্জিলিং। দার্জিলিং, অনেক
নাইস ভিউ না, অনেক সুন্দর জায়গা। It's beautiful. আমি দেখিনি, বাট ছোট থেকে গল্প শুনে আসছি দার্জিলিং দেখার মতো একটা জায়গা। আচ্ছা আচ্ছা। তো আমি আরেকটু ডিফাইন করে যদি বলি, সেটা হচ্ছে যে তোমাদের ছেলেবেলা কেমন ছিল, মানে এজ ইউজুয়াল একটা রুটিনের কথা বলবে আদনান, লাইক তোমরা কি খেলতে, ফ্রেন্ডসদের সাথে কিভাবে, মানে সারাদিন কিভাবে কাটতো? মানে ছোটবেলায় বলতে আমি বাবা মার একটাই ছোট সন্তান, মানে ছেলে হিসাবে একটাই এবং সবার ছোট। আমার ছোট বোন যে ছিল সে আমার 7 বছরের সিনিয়র। মানে ব্যাপারটা এমন ছিল যে আমি যখন ছোট ছিলাম 5-6 বছর বয়স পর্যন্ত আমাকে বাসার বাইরে বের হইতে দেওয়া হইতো না। আর তারপরে যখন ক্লাস 3-তে উঠলাম আমি জেলা স্কুলে ভর্তি হয়েছি। মাঝে মাঝে চিড়িয়াখানার মানে মনে হইতো, কারণ জানালা দিয়ে আমি বাইরে দেখতাম সবাই খেলাধুলা করতেছে, দেখতাম, বাট আমার যাওয়া সম্ভব ছিল না। তো এইভাবে কাটছে কিছুদিন। তারপর যখন 3-তে ভর্তি হলাম জেলা স্কুলে, তখন বন্ধুদের সাথে যাতায়াত করতাম, খেলাধুলা স্কুলেই করতাম, বাট আমার পাড়ার ছেলেপেলেদের সাথে ওইভাবে মেশা হয়নি। মানে কোন সময়টা তুমি স্বাধীনতাটা পেলে? ওই এসএসসি পর্যন্ত পাইনি, সত্যি কথা বলতে। আমি এসএসসি পর্যন্ত কখনো স্বাধীনতা পাইনি। আর তারপরে যখন ইন্টারভিউ ভর্তি হইলাম আজিজুল হক কলেজে, তখনও পাইছি, বাট অতটাও না, কারণ তখন বাবা ছিলেন আজিজুল হক কলেজের প্রিন্সিপাল, কলেজের সবাই চিনতেন আমাকে। তো সবকিছু একটা লিমিট রেখে করতে হতো। তোমার মাঝে কি কোনো ক্ষোভ আছে তোমার ফ্যামিলির উপর যে আর একটু অন্যরকম হলে ভালো হতো? ক্ষোভ নাই, আমি যেটা বলবো তারা যা করছেন অনেক ভালো করছেন, এবং তাদের ডিসিশনে আমি আজকে বাইরে আসছি। আর আমার মনে হয় যে আমি যে বাইরে আসছি লাইফ পেয়েছো, এবং আমার মনে হয় যেটা অবভিয়াসলি গুড ডিসিশন ছিল। বাংলাদেশে থাকলে ওকে, এটা ভালো তুমি যে পজিটিভলি নিয়েছো। সানি, তোমার কথা আরো বিস্তারিত শুনবো, তুমি ভাবতে থাকো। আমি সোহা আর তৃপ্তির কাছে আসতে চাই। মানে তোমাদের শৈশব এক কথায় যদি বলতে হয় ছোট করে যে কেমন ছিল, আমি জাস্ট জানতে চাইছি যে কোনো একটা দিনের কথা যদি বলো, এরকম ছিল, বলবে কি? মানে আমি গার্লস স্কুলে পড়েছি, হলিক্রসে ছিলাম স্কুলেও এবং কলেজেও 12 বছর একই জায়গায়। এবং আমাদের স্কুলটা ছিল অনেক কালচার প্রোগ্রাম কিছু করলেই মানে তারা খুব ওটাতে হ্যাপি হতো, এবং প্রাইসেস পেলে ওটা খুব অ্যানাউন্স করে জানানো হতো। তো ওসবের প্রতি আমার বেশি আগ্রহ ছিল, এবং আব্বু আম্মু আমাকে অলওয়েজ ফ্রিডম দিয়ে রেখেছে, তো ওগুলো কোনো প্রবলেম হয়নি। আমার যেটা মনে পড়ে, আমি সবসময় যা চেয়েছি তাই পেয়েছি, বাট আমি বলবো আমি নিজে আসলে একটু ভালো ছিলাম, আমি হয়তো লিমিটের বাইরে কিছু চাইনি। আর দেখা যায় ছোটবেলাতেই যে আবৃত্তি করতাম, নাটক করতাম, নাচ করতাম, তারপরে আর্ট করতাম, সবকিছু করতাম। যখন যেটা করতে ইচ্ছা করছে তখনই সেটা করতাম, এবং আব্বু আম্মু করতে দিত, তো অনেক মজাই কেটেছে। আচ্ছা তৃপ্তি? আমার আসলে কম্বিনেশন অফ সোহা এন্ড আদনান, কারণ হচ্ছে আম্মু টিচার, সো অনেক বেশি রেস্ট্রিকশন ছিল, অনেক মানে যা চাই তাই এক্স্যাক্টলি করতে পারি নাই, কারণ অনেক অনেক কিছু মানতে হয়েছে। আবার মানে সোহার মতো বলবো, মানে ফ্যামিলিতে আমি খুবই কিউট ছিলাম, মানে সবার কথা শুনে চলতে করতে। হ্যাঁ, আর আমি মানে খুবই বেশি ওবিডিয়েন্ট, ঠিক আছে, এরকম আমার স্কুল লাইফটা পুরো ছিল। কিন্তু কলেজে ওঠার পরে আসলে বাস্কেটবল খেলা, এরপর মানে কলেজ বাং দেওয়া, মানে সব তুলে রেখেছিলে, কলেজে এসে তুমি পাকনা মেলে দিলে অনেকটা সেরকম। আচ্ছা, তোমাদের ফার্স্ট ইয়ার আসলে খুবই উড়াধুরা ভাবে গেছে। আচ্ছা, মানে তোমাদের মাঝখান থেকে আমি যেটা আসলে মানে শোনার চেষ্টা করছিলাম, আমার ব্যক্তিগত কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা গ্রামে বড় হয়েছি, আমাদের শৈশবগুলো একেবারে অন্যরকম ছিল। তোমরা যেমন আদনান বলা যায়, এটা কি বলবো, মানে এটা গ্রামও না শহরও না, মফস্বল একটা ইয়েতে বড় হয়েছে, তোমরা শহরে, তোমাদের কাছ থেকে অনেক বেশি আলাদা ছিল। আরো অনেক কথা শুনবো, তার আগে তোমাদের জন্য একটা খুবই এক্সক্লুসিভ স্পেশাল গান নিয়ে এসেছি, আমরা শুনে ফেলি গানটা। বাসন্তিকার কণ্ঠে আমি বাসন্তী
প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন ফাহমিদা নবীর কণ্ঠে নতুন একটি গান এক্সক্লুসিভলি আপনাদের জন্য রেডিও বাংলা এডিলেডে। ফোটানো গান গেয়ে যায়, ফুল ফোটানো গান গেয়ে যায়, পাপিয়া বুলবুল গো, পাপিয়া বুলবুল গো, আমি বন ফুল গো। পথিক ভ্রমর শোধায় মোরে, সোনার মেয়ে নাম কি তোর বলি, ফুলের দেশের কন্যায় আমি চম্পাবতী নামটি চাঁদের সাথে লতার কোলে চাঁদনি রাতে বাসর জাগে, চাঁদের সাথে ভোরের বেলায় নয়ন কোণে, ভোরের বেলায় নয়ন কোণে দোলে শিশির দোল গো, দোলে শিশির দোল গো, আমি বন ফুল গো। তোমাদেরকে বোঝাতে পারলাম কিনা জানি না, আমি আসলে এতটাই আনন্দে আছি যে এই আনন্দ সঙ্গীতটি তোমাদের জন্য আজকে ডেডিকেট করলাম শুরুতে। ফিরে আসছি তোমাদের কাছে আবার। আমরা ছিলাম তোমাদের শৈশব জীবনে, শৈশব কার কেমন কেটেছে, মানে খুব যেটা হচ্ছে যে আমি আসলে বুঝতে পারছি না, মানে যেমন আদনান এবং তৃপ্তির জন্য স্পেশালি একটা দীর্ঘশ্বাস আসছে, কারণ আমি ব্যক্তিগতভাবে অনেক অনেক স্বাধীনতা পেয়েছি এবং এত বেশি কিছু করেছি, মানে কি করিনি এটা ভাবতে গেলেই আসলে মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। সোহা তারপরে অনেক কিছুর সাথে ছিল বা সবকিছু মিলে একটু অন্যরকম। সানি, তোমার কথা শোনা হয়নি, তোমার হোস্টেল লাইফ মানে কতটা এনজয় করেছো বা যেটা করোনি কেমন ছিল? হোস্টেল লাইফটা অনেক কিছুই মানুষকে শেখায়। নাম্বার ওয়ান হলো গিয়ে মিংলিং উইথ পিপল। এক্স্যাক্টলি। আপনি 5 ধরনের ছেলে দেখবেন, 5 রকমের মেন্টালিটি, 5 রকমের জিনিস, ওখানে সবার সাথে অ্যাডজাস্ট করতে হবে। লাইফটা অনেকটা রুটিন এবং অনেকটা রেস্ট্রিক্টেড, যেটা আপনার অ্যাকচুয়ালি কিপস ইউ অন ট্র্যাক। এক্স্যাক্টলি। তো এটা খুবই ভালো, কারণ আপনি তখন মানে ওই পথে চলতে পারবেন, আপনার উদ্দেশ্যে, আপনার হোয়াটস ইউর এইম, ওই এইমে আপনি আগাতে পারবেন। অ্যান্ড দে অলসো এনকারেজ দ্য স্টুডেন্টস অন্য আদার অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে রাখতে, যেমন গেমস কিংবা আদার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি। এগুলো খুবই ভালো, কারণ আমার বাবা সবসময় বলতেন যে ইটস গুড টু বি ইনভলভ উইথ স্পোর্টস, কারণ দেন ইউ ক্যান ইউজ ইউর এনার্জি ইনটু সামথিং গুড রাদার দ্যান সামথিং ব্যাড। You know what I mean? খুবই ভালো বলতেন। তো ওইটাই, মানে ওরা খুবই ওই দিক দিয়ে খুবই সচেতন ছিল যে ওরা স্টুডেন্টদেরকে মেন্টালিটি সব দিক দিয়ে সঠিক রাখার জন্য। আচ্ছা আচ্ছা, তুমি মানে হোস্টেল লাইফটা কি তুমি মানে এটা তোমার এক্সপেক্টেড ছিল বা মেনে নিয়েছো শুরু থেকেই, না আস্তে আস্তে ইউজড টু হয়ে গেছে? অ্যাকচুয়ালি আমি যখন ক্লাস 1-এ ছিলাম তখন থেকে, সো আমার তখনকার সময় আমি জানি না আমার কি মেন্টালিটি ছিল, মানে আমার মাথায় কি চলতেছিল, আই ডোন্ট নো, বাট আমি দেখতাম আম্মু অনেক কান্নাকাটি করতো, বাট ইভেন্চুয়ালি ইট ফিল লাইক দিস ইজ হোম। ওকে, ঠিক আছে। তো তখন মনে হতো, যখন নাকি আমি ক্লাস 6, 7, 8-এ গেলাম, তখন মনে হলো যে 6-7 বছর যাবত এখানে, সো দিস ইজ অ্যাকচুয়ালি হোম। তখন
জাস্ট মেনে নিছি, জাস্ট হয়ে গেছে এইভাবে। আমার মনে হয় যে উনার জন্য যেটা যে এটাই তো হওয়ার, এটাই তো হতে হবে। হ্যাঁ, একটা সময় পর তাই মনে হচ্ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি ওইটাই মনে হচ্ছিল, অপশন নাই, আর কোনো অপশন ছিল না। আমার তুমি কিউরিওসিটি হচ্ছে যে 7-8 বছর ইন্ডিয়া থাকার পরে যখন 3 বছর বাংলাদেশে থাকা হলো, তখন বাংলাদেশকে কি হোম মনে হতো না? মানে তখন কেমন লাগতো? এটা খুবই ফানি একটা কোয়েশ্চেন, কারণ যখন আমি বাংলাদেশে আসি তখন আমার কথাটা অনেকটা কলকাতান টাইপের ছিল। ভালো আছিস রে, যাবি রে এখানে, এন্ড দেন তখন আমার ফ্রেন্ডরা খুব পচাতো, কারণ তখন আমি স্কলাস্টিকাতে ইয়ে করেছিলাম, আমার মানে এ লেভেলস করার জন্য ঢুকছি। সো এখানে তো আপনারা জানেন পিয়ার প্রেসার বলতে খুব বাংলা বলতে তখন মানুষের পচা দিয়ে 1-2 বছর খেতে খেতে তখন আমি বুঝলাম যে না, আসলে এইভাবে কথা বলা ইটস নট কুল। তখন তুমি কোন অ্যাকসেন্টটা মানে বেছে নিলে? মানে তখন আমি যে মোশাররফ করিমের অনেকগুলো নাটক দেখা শুরু করলাম। তাহলে তো তুমি সেই রকম ভালোটাই বেছে নিয়েছিলে। এবং শুরু হয়ে গেছে এখান থেকে আমার পুরো নারায়ণ এক্সপ্রেস নন স্টপ। এটা ভালো লাগলো শুনে। আদনান, তোমার কাছে ফিরি, সেটা হচ্ছে যে তোমার স্কুল লাইফের রেস্ট্রিকশনের কথা শুনলাম, মানে কলেজ লাইফে এসে হঠাৎ করে একটু মানে বের হলে বাসা থেকে বলা যেতে পারে, তো তখন তোমার লাইফে কি নতুন যোগ হলো, মানে ফ্রেন্ডসদের সাথে, বা তোমার লাইফস্টাইলটা কেমন হলো? এক কথায় কলেজ লাইফে আমার ফ্রিডম ছিল অ্যাকচুয়ালি 1 বছর, প্রথম 1 বছর। তখন পড়াশোনা করি নাই, টোটো করে ঘুরে বেড়াইছি, বাবা খোঁজ নিয়ে দেখছে যে কলেজে যাইনি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, ঘুরে বেড়াইছি। তো এখন সিচুয়েশন যখন এরকম দেখলেন, আমার প্রাইভেট সবগুলো বাইরে ছিল বলতে গেলে, কলেজ করতাম না, বাইরে ঘুরে বেড়াইতাম, প্রাইভেট পড়তাম, কিন্তু পড়াশোনার অবস্থা যখন খুব বাজে ছিল, বাবা দেখলেন যে এরকম যদি অবস্থা চলতে থাকে তাহলে ইন্টার রেজাল্ট অনেকটা খারাপ হবে। সে 1 বছর পরে আমার সবগুলো টিচার বাসায় দেওয়া হলো, তারপর আবার ওই বন্দি জীবন, আবার চিড়িয়াখানার মতো 1 বছর এভাবে পড়াশোনা করলাম, বাসায় থাকলাম, পরীক্ষা দিলাম। তারপরে ওই বছরই আমার বোন 2009-এ বাংলাদেশে আসে, অস্ট্রেলিয়াতেই থাকতো। তো তখন ডিসিশন নিলেন বাবা যে আমাকে বাইরে পাঠাবেন, কারণ বাংলাদেশে থাকলে আমাকে বগুড়ায় রাখতে পারতেছে না, ঢাকায় পাঠাইতে হচ্ছে, আর ঢাকায় গেলে আমি কি করবো, আমি এখানে আসি, পড়াশোনা করি। আর তারপর এখানে যখন আসলাম 2011-এ, তখন 2 বছর ওর সাথে ছিলাম, তোমার বোনের সাথে ছিলাম, সেই হোস্টেলের মতো, এবং রাত 8টার ভেতরে আমার বাসায় ঢুকতে হবে। হ্যাঁ, সবকিছু এরকম মেইন, বাট ইট ওয়াজ আ গুড লাইফ। আমার এখানে ফ্যামিলি মতোই ছিল, বোন, দুলা ভাই, ভাগনা ভাগ্নি, আমার কখনো মনে হয়নি আমি বাংলাদেশ থেকে দূরে। বাট আসলে যে ফ্রিডমটার কথা বলতেছেন, এই ফ্রিডমটা পাইছি আমি লাস্ট 2 ইয়ার্স, 2013 and 14। ডিটেইল শুনতে হবে তোমার ফ্রিডমের মানে গল্প। সোহা, তৃপ্তি, তোমাদের কাছে আসি, মানে স্কুল লাইফ এবং কলেজ লাইফ, মানে কি চেঞ্জ হঠাৎ করে তোমাদের লাইফে কি যোগ হলো, লাইফস্টাইলে কি যোগ হলো, মানে কোনো চেঞ্জের কথা মনে পড়ে? চেঞ্জ যেটা মনে পড়ে যে অ্যাকচুয়ালি কলেজে না, মানে 9 থেকে যে হুট করে পড়ার প্রেশারটা, আগে তো ওখানে পড়া ছাড়া অন্য যা কিছু করতাম হয়ে যেত। আর আমাদের হচ্ছে এভরিডে ক্লাস টেস্ট হতো, তো কষ্ট করে ফাইনালে অনেক পড়তে হতো, তাও না এভরিডে পড়লে হয়ে যেত। তো হুট করে 9-এ আসার সময় যখন পড়া, তখন মানে আরেক ফ্রেন্ড ভালো করে ফেলছে, আমি খারাপ করলে নিজেকে পড়ার মাঝে বেশি ইনভলভ হয়ে গেলাম। হ্যাঁ, তখন ইনভলভ হয়ে গেলাম, তখন ওই জিনিসটা একটু খারাপ। তোমরা বেশি ভালো ছিলে না, আমার যেটা মনে হচ্ছে তোমরা আসলেই ভালো ছিলে। বাট আমি বলতে পারি যে আমার কলেজ থেকে ভার্সিটি লাইফে একটা বিরাট বড় চেঞ্জ আসে, কারণ ভার্সিটি যেহেতু আর্কিটেকচারে ঢুকে যাই, হোস্টেল লাইফ লিড করিনি, কিন্তু সারাক্ষণই ডিপার্টমেন্টে থাকা, ফ্রেন্ডের সাথে থাকা, তখন হচ্ছে কি এই যে রাস্তার খাবার খাওয়া, রাত 3টার সময় টং দোকানের চা খাওয়া, বা সেই পচা দোকানের এই ডাল ভাত ডিম খাওয়া, এই টাইপের ব্যাপার। কোন ভার্সিটিতে ছিলেন? আমি ব্র্যাকে ছিলাম। পাবলিকে থাকলে অবভিয়াসলি আরো অনেক জানি। তারপর আর সবথেকে বড় কথা যে আর্কিটেকচার ডিপার্টমেন্টে একটা র্যাগের একটা খুব ভালো একটা জিনিস আছে, যে জিনিসটা এভরি সেমিস্টারে দেওয়া হতো, তো ওই জিনিসটা খুব এনজয় করা যেত তখন, পুরো অন্যরকম একটা ছিল। সোহা, তোমার কি একটু, তৃপ্তি, তোমার কি একটু সোহার থেকে আলাদা কিছু? না না, ওর সাথে অনেকটাই মিল, আর আদনানের সাথে তো ডেফিনেটলি অনেক কিছু মিল। আসলে কলেজে আমারও ফ্রিডম ছিল 1 বছরের জন্য, ফার্স্ট ইয়ারটা, আর এরপরে যখন সেকেন্ড ইয়ারে উঠে যায় তখন আম্মু আবারও সেই টাইটের মধ্যে নিয়ে আসে যে এরপরের স্টেপটাই নাকি আমার লাইফের মেইন স্টেপ। সো ইদার মেডিকেলে যাইতে হবে, না হলে আর্কিটেকচার, এই দুটো অপশনই আমার সামনে খোলা ছিল। সো সেকেন্ড ইয়ারটা খুব খাটাখাটনির মধ্যে যায়। এরপরে সোহার মতো আমিও আর্কিটেকচারে ভর্তি হই। আর আর্কিটেকচারে ভর্তি হওয়া মানে সেটা আসলে এভাবে বোঝানো যাবে না, মানে রাস্তার খাবার খাওয়া তো খুবই নর্মাল,
মানে দিন নাই রাত নাই কি পাগল ছাগলের মতো অবস্থা আমাদের, মানে খুব এলোমেলো রুটিন। সব থেকে মজার ব্যাপার যেটা হতো যে আমাদের ডিজাইনের জন্য এক একটা সাইড দেখা যেত ঢাকার বাইরে নিতাম, তখন হুট করে কাউকে না জানাই আজকেই যাব ট্রেনে করে ওইখানে যাওয়া, সারা জার্নি করে সারাদিন ওখানে ঘুরে আবার রাতে ট্রেনে ব্যাক করা, এরকম মানে খুব ছোটকা সফর হতো। মানে আমার যেটা মনে হচ্ছে আবার খুবই ভালো লাগছে যে তোমাদের পড়ার কারণে হোক যে কারণে হোক তোমরা যে লাইফটা বাংলাদেশে পেয়েছিলে এইটা আসলে বাংলাদেশের আমি বলবো যে 100টা মেয়ের লাইফ না আসলে, তোমরা একটু ডিফারেন্ট, তোমরা মানে আমি তোমাদেরকে লাকি বা আনলাকি সেরকম কিছু বলতে চাচ্ছি না, হোয়াট এভার ইট ইজ, মানে ডিফারেন্ট একটা লাইফ স্টাইল তোমাদেরকে তুলে দেওয়া হয়েছে, এটা সেটা হতো তোমাদের ফ্যামিলির জন্যই, তোমাদের ফ্যামিলির জন্য। কিন্তু আসলে যেসব ফ্রেন্ডরা মেডিকেলে পড়তো আবার যেসব ফ্রেন্ডরা নর্মাল অনার্সে পড়তো ওদের লাইফস্টাইলের সাথে আমরা যারা আর্কিটেকচারে পড়তাম আমাদের হিউজ ডিফারেন্স ছিল। এটা আসলে অনেকটা মানে সাবজেক্টের জন্য, সাবজেক্টটাই এমন যে আমাদের জীবনযাত্রা আসলে খুবই উড়া হইতে হবে। আচ্ছা, দ্যাটস ফাইন। আরো অনেক কথা শুনবো, একটা গান হয়ে যাক। শুনলি না তো বিধি নিষেধ, মানলি না তো মন্ত্রণা, ভালোবাসা ভ্রান্তি বিলাস সুখের কোন মন্ত্রণা। শুনলি না তো বিধি নিষেধ, মানলি না তো মন্ত্রণা, ভালোবাসা ভ্রান্তি বিলাস সুখের কোন মন্ত্রণা। মিছে তোর ওই প্রণয় তৃষ্ণা আনলো ডেকে যন্ত্রণা, বুঝলি না কেন মনে রে আমি মানুষ কোন যন্ত্রণা। কেমন করে বশ করি হায় রে পাগল মন্তরে, কোন সূত্রে কে জাদুতে জানি না কোন মন্তরে। কেমন করে বশ করি হায় রে পাগল মন্তরে, কোন সূত্রে কে জাদুতে জানি না কোন মন্তরে। মন ভালোবাসা সুখের জন্য তোর যা চাই, আসল নকল চিনলি না তুই করলি না তো মন যা চাই। প্রেম নয় মন ভালোবাসা সুখের জন্য তোর যা চাই, আসল নকল চিনলি না তুই করলি না তো মন যা চাই। প্রেম ফাঁদে দিশনে ধরা বলেছিলাম প্রান্তরে, শুনলি না মন ঝরলো নয়ন ভাসলি দুঃখের প্রান্তরে। কেমন করে বশ করি হায় রে পাগল মন্তরে, কোন সূত্রে কি জাদুতে জানি না কোন মন্তরে। কেমন করে বশ করি হায় রে পাগল মন্তরে, কোন সূত্রে কি জাদুতে জানি না কোন মন্তরে। প্রেমের বসত অচিনপুরে শহর নগর গঞ্জনা, জেনেও মিছে ঘুরলি পিছে জুটলো কেবল গঞ্জনা। প্রেমের বসত অচিনপুরে শহর নগর গঞ্জনা, জেনেও মিছে ঘুরলি পিছে জুটলো কেবল গঞ্জনা। প্রেম যাতনা কঠিন ভীষণ আর সহে না অন্তরে, দে না এবার ক্ষান্তরে মন হোক না প্রেমের অন্তরে। কেমন করে বশ করি হায় রে পাগল মন্তরে, কোন সূত্রে কে জাদুতে জানি না কোন মন্তরে। কেমন করে বশ করি হায় রে পাগল মন্তরে, কোন সূত্রে কি জাদুতে জানি না কোন মন্তরে।
শুনলি না তো বিধি নিষেধ, মানলি না তো মন্ত্রণা। ভালোবাসা ভ্রান্তি বিলাস, সুখের কোনো মন্ত্রণা। মিছে তোর ওই প্রণয় তৃষ্ণা, আনলো ডেকে যন্ত্রণা। বুঝলি না কেন মনে রে আমি মানুষ কোনো যন্ত্রণা। কেমন করে বশ করি হায় রে পাগল মন্তরে, কোন সূত্রে কি জাদুতে জানি না কোন মন্তরে। কেমন করে বশ করি হায় রে পাগল মন্তরে, কোন সূত্রে কি জাদুতে জানি না কোন মন্তরে। কেমন করে বশ করি হায় রে পাগল মন্তরে, কোন সূত্রে কি জাদুতে জানি না কোন মন্তরে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও বাংলা এডিলেট, প্রচারিত হচ্ছে 103.1 FM এ। আমাদের শুনছেন লাইভ। আজকে আছি একটি অন্যরকম অনুষ্ঠান নিয়ে কথা বলছিলাম, আমাদের যেটি শুরুতেই বলেছি আরো একবার বলি, আমাদের চারজন তরুণ কণ্ঠের সাথে রেডিও বাংলা এডিলেটের কণ্ঠ, এবং আমরা চাই এই কণ্ঠের গুলোর মাধ্যমে আগামী বাংলাদেশকে নিয়ে তাদের ভাবনা, এই পর্যায়ে আমি এই বিষয়ে কথা বলবো। আমরা যেখানে ছিলাম, আমি যদি এক কথায় তোমাদের চারজনকে একটা কমন কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে স্কুল কলেজ লাইফগুলো অলরেডি তোমরা মানে ওগুলো নিয়ে ওভাবে আসলে রিগ্রেট নাই তোমাদের মাঝে, যেটা যতটুকু শোনা যায় তোমরা বলছো যে এটা পাইনি সেটা পাইনি, তারপর আমার মনে হচ্ছে না যে তোমাদের কারো কোনো রিগ্রেট আছে কি? প্রেম ভালোবাসা নিয়ে কোনো কথা হচ্ছে না? হ্যাঁ, হবে। এটা আসছে তখন রিগ্রেট বের হবে। আচ্ছা, তাহলে আর দেরি কেন, আমরা এই প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে কোনো একটা সময় এসে তোমরা অবভিয়াসলি তোমরা আমার জানা মতে যে অনেক আমাদের ফ্রেন্ডসদের দেখেছি, আমরা তোমাদের অনেক সিনিয়র, সেই আমাদের সময় দেখেছি যে স্কুল লাইফে তারা এরকম একটা বিষয় ইনভলভ হয়ে গেছে। কলেজে এসে অনেকে হয়েছে, ইউনিভার্সিটিতে বলাই বাহুল্য খুব কমই ছিল যাদের কেউ না কেউ মনের গভীরে নেই। তোমরা এই পার্টটা নিয়ে কে কখন ভাবা শুরু করলে, বাদও ভেবেছো কিনা? আদনানের কাছে আসি। আদনান, মন খুলে বলো। নো কমেন্টস। নো কমেন্টস। না, এটা তোমার ফ্যামিলি কেউ শুনবে না আশা করি এই প্রোগ্রাম অনেক বেশি। তাহলে আদনান শেয়ার করতে যাচ্ছে না, দ্যাটস ফাইন, কিপ ইট সিক্রেট। ছিল স্কুল লাইফে, ছিল কলেজ লাইফে, ছিল এখনো আছে। ও আচ্ছা, মানে কিন্তু যেটা হচ্ছে যে মনের গভীরেই থাকে এরকম ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা, সানি কিছু বলতে চাও? অনেক কিছু আছে, মানে যে ছিল ওই সময়, এন্ড দেন যখন নাকি এখনের পর্যাপ্রেক্ষিতে যখন চিন্তা করি তখন আসলে হাসি পায় যে এটা আমি ভেবেছি, এটা আমি করেছি। আচ্ছা আচ্ছা, আমরা কত চাইল্ডিশ ছিলাম, কি করছি, দেন উই লাভ, বাট উই আর গুড ফ্রেন্ডস এন্ড উই সি ইচ আদার। তখন মানে বলি যে মনে আছে এই হয়েছিল এন্ড দেন উই লাভ। আচ্ছা, ফানি। বাট ইউনি লাইফে যখন আসে সেটা আসলে আমি বলবো যে কেঁচো করতে সাপ বেরোবে। কি বলো, কিউটে না তো? কি সাপ বেরোবে? তো এটা ওই যে আদনান যা বললো যে মনের গভীরে থাকাই ভালো। আচ্ছা, ওকে, জেনারেলি করি আমি, মানে আমি তোমাদের পার্সোনাল কিছু জানতে চাচ্ছি না, বাট ধরো ওভারঅল আমি যদি জানতে চাই, মানে তোমরা আসলে এই বিষয়টা নিয়ে কি ভাবো যে লাইফে তো কাউকে না কাউকে কোনো না কোনো সময় দরকার হয় বা হবে, তো এই বিষয়টা নিয়ে কি খুব সিরিয়াস কোনো ভাবনা আছে? আমি স্পেসিফিক কারোর কথা জানতে চাচ্ছি না, বাট ভাবনাটা কি, যে কেমন কাউকে কখন কিভাবে চাও, তাকে কতটা বন্ধু হিসেবে চাও, কতটা কিভাবে চাও, মানে আমাকে কি এটা বলা যাবে? হ্যাঁ, অবশ্যই। ওয়েল, এখন যদি বাংলাদেশে থাকতাম আমি, ফর এক্সাম্পল, ইউনিভার্সিটি লাইফ বাংলাদেশে কিন্তু অন্যরকম। ইউ হ্যাভ অঢেল টাইম, বহুত কিছু করার টাইম, রাত্রে সারা রাত ফোনে আলাপ করার টাইম আছে। বাট যখন নাকি অস্ট্রেলিয়া আসা হয় তখন আসলে এই সবগুলো জিনিস অ্যাকচুয়ালি মানে জাস্ট ডিলিট হয়ে যায় পুরো রুটিন থেকে। ক্লোজ চ্যাপ্টার, মানে ওইগুলো নিয়ে চিন্তা করার টাইম থাকে না। হয়তো মাসে কি বছরে একবার ওইভাবে চিন্তা করা হয় ওই জিনিস নিয়ে, দেন ওই যে কতক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য, and then you just done, just talk for a while and then sit down, just বসে just একটু কথা, হ্যাঁ আচ্ছা এই হচ্ছে, but nothing we can do। তোমাকে এটা করতে হবে কালকে সকালে উঠে, এটা সো টাইম নেই, মানে ওই জিনিসগুলো করে। কিন্তু আমার কিন্তু খারাপ লাগছে, এটা তারুণ্যের একটা সবচেয়ে বড় মানে কি বলবো যে চাহিদা, যেটা সেটা তোমরা যদি এটা অনেক সুন্দর একটা সময়। দেশে আমরা যেটা মিস করি সবচেয়ে বড়, সেটা হচ্ছে আমরা ইউনিভার্সিটি লাইফটা মিস করতেছি আপু, সত্যি কথা বলতে। যখন আমি কম্পেয়ার করি আমার ফ্রেন্ডরা কি করতেছে বাংলাদেশে, আমি এই প্রশ্নে
আসছিলাম, তো তুমি আগেই বলছো, দ্যাটস ফাইন। আমি এটাই জানতে চাচ্ছিলাম যে তোমাদের কোন সময়টায় মনে হয় যে আমাদের ফ্রেন্ডসরা, মানে বাংলাদেশে থাকা ফ্রেন্ডসরা, ওরা হচ্ছে আমাদের থেকে লাকি, কোন কোন বিষয়ে মনে হয়? এটা একটা বিষয়। অকেশনগুলোতে চিন্তা করেন, অকেশনগুলো, ঈদগুলোয় দেখবেন, ঈদে ফ্রেন্ডরা সবাই একসাথে, বাংলাদেশে বগুড়া আমার ফ্রেন্ড যারা স্কুল লাইফে কলেজ লাইফে তারা সবাই একসাথে বগুড়া ঈদ করতেছে বা আমার সাথে ছবি তুলতেছে। ঈদের দিনে ওদের একটা ফিক্সড আছে যে আমরা এখানে যাচ্ছি, ফ্রেন্ডের বাসায় যাচ্ছি বা কাজিনের বাসায় যাচ্ছি, ফ্যামিলিদের মেম্বারদের বাসায় যাচ্ছি, আমাদের কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই। সবচেয়ে বড় এখানে কখনো কোনো মনেও থাকে না যে কালকে ঈদ। এমনও গেছে যে ঈদে আমরা কাজ করছি, ঈদে কাজ করছি, খাবারও ঠিক ছিল না ঘরে, এরকমও গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের সময়টা, যে বয়সটা, আমরা যে একটা এজ গ্রুপে আছি, ঠিক আছে, মানে আপনি সবকিছু ফিরে পেতে পারেন, বাট দ্য টাইম, এটা আপনি কখনো ফিরে পাবেন না। হ্যাঁ, আব্বা মা বলে যে হ্যাঁ এখন তোমাদের স্ট্রাগল করার টাইম, এন্ড দেন ইউ গোনা এনজয় ইওর লাইফ when I'm 35. তুমি তো মন খারাপ করে দিলে। না, কারণ এই সময়টা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, ফ্রম দ্য এজ অফ 22 to 26 মানুষজন কিন্তু ইউনিভার্সিটিতে যায়, এনজয় করে, দে হ্যাভ আ গুড লাইফ। এবং আমরা কিন্তু এখানে স্ট্রাগল করতেছি এই সময়টাতে। এবং কিছু বিষয় থাকে, তুমি আজকে ফ্রেন্ডস কে নিয়ে রাস্তায় ফুচকা খেতে যে মজাটা পাবে, আজ থেকে 20 বছর পরে এটা তুমি এইভাবে ভাবতেই পারো না, মানে আসবেই না, তোমার এন্টিনাতেই আসবে না, ওরকম এনার্জি থাকবে না গায়ে। ঠিক তাই, একটু মন খারাপ হয়ে গেল। গার্লসদের কাছে আসি, তো ওরা যেভাবে বললো এর সাথে আর কি কি অ্যাড করবে? আমি এক্স্যাক্টলি এই পয়েন্টটাতে আসতে চাচ্ছিলাম যে তোমরা ইউনিভার্সিটি ওখানে শুরু করেছো, এখানে এসে কন্টিনিউ করছো, এখানেও করছো, তো obviously অনেক ডিফারেন্স, ইজন্ট ইট? obviously, কারণ আমার যেটা ওদের জন্য আসলে কষ্ট লাগছে, কারণ আমরা যতক্ষণ বাংলাদেশে ছিলাম আমাদের কখনো চিন্তা করতে হয়নি আমরা এখানে কিভাবে সার্ভাইভ করব, বা আজকে বাসা ভাড়া দিতে হবে, কালকে কার সাথে অন্য একটা দেশে আমার সাথে মিশতে হবে, কি বলবো, এগুলো কখনো চিন্তা করতে হয়নি। অনেক কিছু কম্প্রোমাইজ করতে হচ্ছে এখন এখানে এসে, যেটা আমরা হয়তো মাস্টার্সে করছি তাও ওটা চলে, কিন্তু ওরা ব্যাচেলার লাইফটা যারা ইউনি এখানে শুরু করে তাদের জন্য আসলে ওই ইউনিভার্সিটি লাইফটা একদমই নেই বলা যায়। আর আমি এখন যেটা মিস করি, যেটা আমরা যখন ব্যাচেলার লাইফ করেছি তখন যখন পহেলা বৈশাখ খুব ভালো মতো হতো, কিন্তু পহেলা ফাল্গুন, তারপরে এই 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এগুলো খুব মানে হতো কিন্তু খুবই কম। আর এখন বাংলাদেশে দেখি সারাক্ষণ উৎসব, সারাক্ষণই এই ইউনিভার্সিটি, হ্যাঁ অনুষ্ঠান আছে, রিহার্সাল আছে, চলছে, এই মেলা হচ্ছে, সেই মেলা হচ্ছে, তো আমি এখন এগুলো খুব মিস করি। তো ওরা তো অবভিয়াসলি এগুলো কখনো দেখেইনি হয়তো, যে কিভাবে করে ফ্রেন্ডদের সাথে এইসব জায়গায় এনজয় করা যায়। আমারও আসলে ওদের জন্য কষ্ট হচ্ছে যে ওরা আসলে, আমরা ইউনিভার্সিটির লাইফটাতেই মনে হয় যে সবচেয়ে বেশি মজা করি ব্যাচেলারের লাইফটাতে, আর এই লাইফটাই ওরা বাংলাদেশে পায় নাই এবং এখানে লাইফের সাথে স্ট্রাগল করে যাচ্ছে। এবং আমিও স্টুডেন্ট, সো আমি জানি যে অনেক আসলে মানে হার্ড এখানকার লাইফ। সো এটা আসলে কষ্টকর যে ব্যাচেলারটা অ্যাটলিস্ট ওইখানে করতে পারলে মনে হয় ভালো হতো ওদের জন্য। আমি একটু অ্যাড করতে চাই, তারুণ্যের উদ্যম যেটা বলছিলেন, এই লাইফটাতে অ্যাকচুয়ালি ফিল করা যায়। তো তখন যখন যেগুলি পহেলা বৈশাখ আসছে, এখন ফানুস বানানো শুরু হয়েছে, কত র্যালির প্রস্তুতি চলছে, এরকম সময় যখন যে 16 ডিসেম্বর 26শে মার্চের কাজগুলো হয় ব্যাচেলার লাইফে, রক্তে মিশে যায়, তখন মনে হয় যে না, যুদ্ধটা আমরাই করছি এখন, তখন এরকম একটা আসে। আর সব ফ্রেন্ড একসাথে হলে তখন এই জিনিসটা হয়ে যায়। তো ওই উদ্যমটা আসলে এখানে অনেকটাই মিসিং, মানে পুরোটাই মিসিং। বাট তোমাদের কি কখনো এরকম, মানে কখনো কি হতাশ হও আদনান, সানি, মানে কখনো এই লাইফটা কম্পারিজন দাঁড়াও, মানে আয়নার সামনে নিজে দাঁড় করিয়ে হতাশ হও? না, নিশ্চয়ই হতাশায় ডুবে থাকো না, কারণ পরদিন ঘুম থেকে উঠে কাজে যাচ্ছ, কাজ করছো, ওখানে যে সবটুকু অ্যালার্ট থাকছো, ভালো করছো কাজে, আবার ইউনিতে ফটফট করে পরীক্ষা দিচ্ছ, ভালো করছো, বাট হতাশ হয়ে হয়তো থাকো না। বাট ওভারঅল যদি জানতে চাই, মানে হতাশা গ্রাস করে, তাই তো? করে, বাট আমাদের যেটা মেইন উদ্দেশ্য যেখানে আসা পড়াশোনা, সো আমাদের কথা হচ্ছে আমাদের সার্ভাইভ করতে হবে। এখন যদি পিছনের দিকে চলে যাই, ইউ আর নট অ্যাচিভিং এনিথিং। আমরা মাঝ রাস্তায় চলে আসছে, এটুকু যদি এখন পার হয়ে যেতে পারি, দেন উইল হ্যাভ এভরিথিং। ঠিক তাই, এখন হতাশ থাকলেও আমাদেরকে এটাকে ওভারকাম করতে হবে, উপায় নেই। আর একটা জিনিস আমি অ্যাড করতে চাই যে আসলে এখানে স্টুডেন্টরা যারাই আসে ওদের জন্য আসলে ঈদটা কাটানোটা খুব কষ্টকর, কারণ যখন ঈদ হয় এবং তখন আমরা কাজ করতেছি, ঈদ বা ধরো অন্য ধর্মাবলম্বী, মানে বড় উৎসব যেটা ঈদ বা পূজা যারা অন্য ধর্মাবলম্বী আছে, ওইটাই, হ্যাঁ, মেইন ফেস্টিভ্যাল গুলো, হ্যাঁ, সেই মেইন ফেস্টিভ্যালে আসলে আমরা খুবই মিস করি। তখন আসলেই বাংলাদেশকে খুব মিস করি, আর তখন আর মানে কোনোভাবেই ভালো লাগে না যে অস্ট্রেলিয়াতে আর পড়াশোনা করি। আচ্ছা, ছোট্ট একটা প্রসঙ্গ চাপা পড়ে গেছে, আদনান সানির খুব ক্লিয়ার না আমার কাছে, তারপরে ওদের মেসেজটা পেয়েছি, তোমাদের কাছে আসি। সেটা হচ্ছে, আমি যেহেতু জানি যে তোমরা দুজনই অলরেডি প্রেম ভালোবাসার পার্টটাতে ইনভলভ আছো এবং তোমাদের পছন্দের মানুষের কাছেই আছো, তো এই বিষয়ে আসলে তোমাদের
যদি আমি ছোট্ট করে জানতে চাই, যাদের সাথে আছো তারা কি কাঙ্ক্ষিত, বা এই বিষয়ে তোমাদের যে স্বপ্ন ছিল স্বপ্নের কাছাকাছি বা পুরোপুরি, ছোট্ট করে বলো। ব্যাপারটা হচ্ছে ফ্রেন্ডদের মধ্যে যে উদ্যমটা কাজ করে, তো ওখানে যদি কেউ একজন খুব কাছে মানুষ হয়ে যায় এবং খাপে খাপে সব মিলে যায়, তখন উদ্যমটা মনে হয় আরো বেশি বেড়ে যায় এবং মনে হয় এখনো বেড়ে চলছে। এবং তুমি সেটা পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। লাকি ইউ আর। ঠিক ঠিক। আমার ব্যাপারটা হচ্ছে চাইল্ডহুড প্রেম টাইপের, মনের গভীরে সেই ছোটবেলায় মানে জায়গা করে দিয়ে। ওইটা আসলে আমি যখন থেকে মানে বুঝতে শিখলাম, আমি মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি ছেলেদের দেখতে পারতাম না। আমার আসলে সমরেশের অনেক বই আছে যেগুলা হচ্ছে মানে বিপ্লবী কেউ হবে টাইপের জায়গায়। আচ্ছা, তো ওইসব বই টই পড়ে আমি মোটামুটি বেশ একটা মানে ছেলের মানুষ দেখতে পারতাম না, কিন্তু যখন ইউনিতে উঠলাম ফার্স্ট ইয়ারে তখনই আসলে মনে হলো যে না, আমি তো কাউকে চাই এবং সে রেডি আছে, এরকম কিছু। সেটাই, যে মানে কারো ইয়েতে সারা দিয়ে ফেললাম। এবং আচ্ছা আচ্ছা, সারা দিয়ে নিশ্চয় ভুল করনি? না। আচ্ছা, একটু মেমোরি মানে কি বলবো, মেমোরির সাথে একটু কাটাও, আমরা গান শুনে আসি একটা। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া।
সানি, এই গানটা কার তুমি জানো? শুনে মনে হলো রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত, মানে শিল্পীর নাম হচ্ছে শাহানা বাজপেয়ী। ওর সাথে তোমার একটা মিল আছে, বলো তো কি? জি, আমি আর বাকি তিনজন এনি ক্লু কি মিল আছে? ইন্ডিয়াতে ছিল, ওর পড়াশোনা ইন্ডিয়া শান্তিনিকেতনে। ইন্ডিয়া শান্তিনিকেতন থেকে পড়ে আমার জানা মতে। খুব ভালো রবীন্দ্রসঙ্গীত, তো অবভিয়াসলি শান্তিনিকেতনের স্টুডেন্ট হিসাবে সে ভালো গাইবে এটা। তোমার খোলা হাওয়া, আমরা প্রেম ভালোবাসা পর্বে ছিলাম, সেই জন্য এই ধরনের একটা গান বাজি আমরা একটু রিফ্রেশ হয়ে আসলাম। এখন একটু অন্য প্রসঙ্গে আসি, একটু সিরিয়াস প্রসঙ্গে। আমার খুবই কৌতূহল তোমাদের মাধ্যমে জানা, সেটা হচ্ছে যে তোমরা আসলে এমন একটা প্রজন্ম, বাংলাদেশে শৈশব কৈশোর পার হয়ে ইউনিভার্সিটি লাইফ শুরু করে এইখানে অস্ট্রেলিয়ার মতো একটা দেশে এসে পড়াশোনা করছো। সো তোমরা আসলে অনেক মিক্সড অনেক কিছু দেখেছো, বাংলাদেশের কালচার, এখানের অনেক কিছু দেখছো। তো আমি যদি ওভারঅল জানতে চাই, সেটা হচ্ছে যে তোমাদের ফ্রেন্ডসরা যারা বাংলাদেশে আছে তাদের থেকে তোমাদের এখানকার লাইফের মেইন যে ডিফারেন্স গুলো সেটা তোমরা কিভাবে নিচ্ছ, পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো? মানে ফ্রেন্ডদের সাথে ডিফারেন্স, মানে ওদের যে বাংলাদেশের লাইফস্টাইলে অনেক কিছুই নেই। যেমন আমি আরো ডিফাইন করে বলি, যেমন এখানে তৃপ্তি সোহা, তোমরা রাত 3টা ইচ্ছে করলে রাস্তার মাঝখান দিয়ে, মানে কাজের প্রয়োজনে যদি আসো, তোমাকে কিছুই ভাবতে হচ্ছে না, নিরাপত্তা বলো, আদার্স অনেক কিছু বলো। এটা খুবই সিলি একটা উদাহরণ দিলাম, আমি এটা বলতে চাইছি না। আর ওভারঅল বাংলাদেশের অনেক কিছুর পরেও কিছু রেস্ট্রিকশন থাকে, ইউ নো দ্যাট। এটা আমি বেশি ডিফাইন করতে যাচ্ছি না। যেমন তোমাদের ছেলেদের ব্যাপারে থাকে, তোমাদের বাংলাদেশে যেটা শোনা যায় অনেক রকম হাতছানি, ছেলেদের অনেক লাইফস্টাইল, মানে নিজেকে একটা জায়গা ধরে রাখা অনেক টাফ কিছু কিছু বিষয়ে। ফ্রেন্ডস নির্বাচনে একটু ভুল হলেই অন্ধকার কিছু জীবন বেছে নিতে হয় অনেককেই। তোমাদের ফ্রেন্ডসদের মাঝে নিশ্চয়ই কেউ না কেউ এরকম আছে। সব মানে স্কুল কলেজে সব ফ্রেন্ডসরা কি খুব লাইফে আছে তোমাদের জানা মতে? ওয়েল, এই জিনিসটা আসলে বলতে গেলে সব ইউনিভার্সিটি লাইফে আছে, সব স্পেশালি আপনার ইফ ইউ ওই এজ গ্রুপটা যেটা আমি বলতেছিলাম, ওই এজ গ্রুপে এটা থাকে। স্পেশালি এই জিনিসগুলো অনেক সময় হয় রিক্রিয়েশন দিয়ে শুরু হয়ে এডিকশনে চলে যায়। এক্স্যাক্টলি, ঠিক আছে। সো শুরু হয় যে একটা দুটো, ইউ নো হোয়াটস দ্য বিগ ডিল, তো তখন তারপর নষ্টর দিকে যেতে থাকে এবং কারো সেটা রুটিন লাইফ হয়ে যায়। তো আপনার সেখানে আপনার স্ট্যান্ড পয়েন্ট, যেখানে আপনি রিয়েলাইজ করবেন যে না, অ্যাকচুয়ালি দিস ইজ নট কুল, তখন আপনাকে নিজেকে পুল ব্যাক করতে হবে ওই জিনিসটা থেকে। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু তোমাদের জানা মতে এরকম ফ্রেন্ডস কি আছে? মানে আমি দুই রকমের প্রতিটা ফ্রেন্ড সার্কেলে একটা না একটা থাকে, কিন্তু আমাদের সার্কেলে ছিল, বাট এখন কিছু করার নাই। আমি যখন এবার দেশে গেলাম, আমার দেখে খারাপই লাগছে যে অনেক ভালো ফ্যামিলির একটা ছেলে, অনেক ভালো স্টুডেন্টও ছিল আমাদের সাথে, কিন্তু তার লাইফটা যেভাবে নষ্ট সে নিজে করবে আমরা চিন্তা করি না। ইভেন ইন্টার লাইফে সে ভালো ছিল লাস্ট 2 ইয়ার্সে, মানে ইট ইজ অনলি ফর অ্যাডিকশন, মানে সে ঝরে গেছে লাইফ থেকে। এবং তোমরা কি, তোমাদের কেউ কোনো ফ্রেন্ড আছে যারা তাকে বোঝায় বা মানে tried a lot actually? Okay, but they couldn't help it. He's lost. It's gone. এটা খুবই দুঃখজনক। এটা আমি বললাম কারণ সম্প্রতি তোমরা মানে তৃপ্তি লাস্ট কবে গিয়েছিলে বাংলাদেশে, মানে আসার পর? 2.5 বছর আগে। সোহা, আদনান, সানি, আমার জানা মতে তোমরা ভেরি রিসেন্ট ঘুরে এসেছো। তো তোমাদের এক্সপেরিয়েন্স আসলে আরো ডিফাইন করে শুনতে যাচ্ছি। তোমাদের ফ্রেন্ডসরা কি সবাই ভালো আছে? কেমন আছে তোমার ফ্রেন্ডসরা? যেমন দেখে আসছো, যারা ভালো আছে তারা আমাদের অনেক ভালো আছে। আমার মনে হয় কোন দিকটাতে ভালো আছে? সব দিক দিয়ে, মানে আমাকে বলো। ফ্যামিলি সাপোর্ট বলতে তারা যখন মন চাচ্ছে, বাবা মাকে দেখতে মন যাচ্ছে, তারা যেতে পারতেছে। কোনো অকেশনে কোনো কিছু করতে মন যাচ্ছে, হলিডে দরকার চলে যাচ্ছে, কারোর কাছে কোনো এক্সপ্লেনেশনের দরকার নাই। আমাদের এখন যদি মনে হয় ইউনিতে ব্রেক চলতেছে, ওকে আইল গো ফর ব্রেক, সানি লেটস গো, উই কান্ট। আমাদের জবের জন্য এখন হবে না, জবে তখন বলবে যে না, এই সময় তোমরা যেতে পারবে না। ইউনি হলিডেজ আমাদের সবসময়, আমরা সবসময় বেশি বিজি। যেখানে আমার অস্ট্রেলিয়ান ফ্রেন্ডরা ইউনি হলিডেটা অনেক প্ল্যান করতেছে যে আমরা এখানে যাবো, ওখানে যাবো, এই করবো, সে করবো। সেখানে আমরা প্ল্যান করতেছি, ওকে হাউ মেনি আওয়ার্স ইউ ওয়ার্কিং। ওকে, সেটাই। আচ্ছা, এখানে একটা বিষয় আমি জানতে চাইছিলাম, সেটা হচ্ছে যে এই যে তোমরা কাজ করছো, নিশ্চয়ই তোমাদের সামনে একটা গোল আছে। মানে নিশ্চয়ই হয় না যে আজ থেকে বেশ কিছু বছর পরে তোমরা একটা জায়গা দেখতে চাও নিজেকে, সেই জন্যই তো এত কষ্ট, ঠিক কিনা? আমি নিজেকে বাংলাদেশে দেখতে চাই অনেস্টলি। তুমি বাংলাদেশে দেখতে চাও? আমি মাঝে মাঝে খুবই কনফিউজড হয়ে যাই, কারণ
আমি এই যে প্রথমে অনুষ্ঠানের শুরুতে বললাম যে আই ডোন্ট ফিল লাইক আমি যে অ্যাকচুয়ালি কোথাকার আমি নিজেও জানি না, কারণ হ্যাঁ আমি রুটটা কোথায় আমি জানি না, কারণ আমি বাংলাদেশে গেলে মনে হয় এদের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো না, কারণ মেন্টালিটি ডিফারেন্ট। এখানে আসলে মনে হয় যে না এদের সাথে আমি মেন্টালিটিতে ম্যাচ করতে পারতেছি না, এটা আমার বাসা না, এটা দিস ইজ নট মাই হোম। তো মনে হয় বাংলাদেশ যাই, বাংলাদেশে গেলে এবার গিয়ে যে দেখলাম, দেখার পর মনে হলো যে ম্যান ওরা দেশটাকে ধ্বংস করে ফেলছে। মানে কোন সাইডগুলো তোমাকে স্ট্রাইক করেছে? পলিটিক্যাল সাইডসগুলো, এই যে ককটেল বোমা, পেট্রোল বোমা, বাসার মধ্যে একটা বন্দি জীবন কাটাতে হয়েছে, বাপ মা বেরোতে দেয় না, বলে যে বেরোলে তোরা কিডন্যাপ করে নিয়ে যাবে, ঘুম করে দিবে, পেট্রোল বোমা মারবে, ককটেল বোমা মারবে। সো ইট ওয়াজ লাইক more of imprisonment than of a holiday. তারপরে তুমি যে বললে বাংলাদেশে ফিরতে চাও, এটা কিসের টানে, মানে কোন জায়গাটা থেকে বললে? Just I want to be with my family. Home, ওইখানে that is home. ওইখানে আমি আমার নিজের রাজার মতো থাকতে পারবো, যত সমস্যাই হোক না কেন। এইখানে সবকিছু পরে কি যেন নেই, কি যেন নেই, কি যেন নেই। আচ্ছা, বাংলাদেশ প্রসঙ্গ যখন আসলোই, তোমরা ভেবেছো কিনা জানি না, তো তোমরা যে বাংলাদেশটা দেখে বড় হয়েছো, একটা লম্বা সময় ছিলে, হ্যাঁ এখনো বলতে গেলে লাইফের মানে এখন পর্যন্ত লাইফ তৃপ্তি কতদিন আছো এখানে, রিলেটে কতদিন আছো? 2.5 বছর। সোহা 1 বছর হলো। 1 বছর হলো। তোমাদের আদনান তো অনেক দিন, তারপরে কতদিন হলো? 5 বছর চলতেছে। 5 বছর। সানি তো মানে বাইরেই তোমার মিক্সড আর কি, হোয়াটএভার। সো তারপরে বাংলাদেশে একটা লম্বা সময় ছিলে, তো সবকিছু মিলে আসলে বাংলাদেশে আমাদের কেন প্রিয়? সবার আগে কিন্তু আমাদের মা বাবা ভাই বোন আমাদের আত্মীয়, এবং আমার ব্লাড ওখানে, সেই জন্য। কিন্তু ওভারঅল বাংলাদেশ, আজকের যে বাংলাদেশ, তোমাদের দেখা বাংলাদেশ কতটা পরিবর্তন এবং কি দেখছো, মানে সোহা তোমার কাছে জানতে চাচ্ছি। আসলে এই ফার্স্ট আমি আগের কোশ্চেনের সাথে রিলেট করতে চাই, ওই যে ভালো লাগার ব্যাপারটা। আসলে এটা এত কনফিউজিং একটা কোশ্চেন, কারণ ভালো লাগাটা আমি কার দিক থেকে দেখবো আর কোন দিক থেকে দেখবো। যদি ওই মা বাবা এবং ফ্রেন্ডদের কথা চিন্তা করে সাথে ঘুরতে যেতে পারছি না, তাহলে অবশ্যই আমার বাংলাদেশে ব্যাক করা উচিত। এবং আজকে আমি বাংলাদেশে থাকলে এখন যা আছে তার থেকে অনেক বেশি আপগ্রেডেড থাকতাম এবং অনেক বেশি ভালো থাকতাম। কারণ আমি এখন যেটা নিয়ে স্ট্রাগল করছি, থাকা খাওয়া বা এই অড জবস করতে হচ্ছে, পড়াশোনা করতে হচ্ছে, দেশে থাকলে এখন আমি একটা ভালো জব করতাম ডেফিনেটলি। এটা স্যালারি হয়তো অস্ট্রেলিয়ান ডলার থেকে কম হতো, কিন্তু অনেক বেশি হতো। হ্যাঁ, মানে এইভাবে এখন বাংলাদেশে যারা আছে তারা চিন্তা করে যে না, দেশের অবস্থা এত খারাপ, এখানে জীবনে কোনো নিরাপত্তা নেই, তো তুমি দেশের বাইরে আছো, অনেক ভালো আছো, ওখানে সেটেল হওয়ার ট্রাই করো। আমি কিন্তু আমার ফ্রেন্ড ফ্যামিলি সবাইকে ছেড়ে দিয়ে এখানে নিজের নিরাপত্তাটা খোঁজার জন্য এসেছি। তো ডেফিনেটলি আমি যদি আমার পরের জেনারেশনের কথা চিন্তা করি, মেবি তারা এখানে অনেক ভালো জিনিসটা হবে, কিন্তু আমি কিন্তু একটা স্যাক্রিফাইস করছি। এটা কি স্যাক্রিফাইস না এটা সেলফিশনেস, সেটা এখন বলা যাচ্ছে না। আমি নিজের ভালোর জন্য এখানে চলে এসেছি। আবার দেশের বাইরে আসলে আসলে যে বাংলাদেশ কত প্রিয় এটা ফিল করা যায়, কারণ দেশে থাকলে আমি কখনো এতটা ফিল করিনি যতটা এখন বাংলাদেশকে ফিল করি। তখন মনে হয় এটা মেবি ওখানে জন্মেছি এই কারণে হয়তো, কারণ ওই বলে যে কথাটা সেটা। এখন যেটা মনে হয় যে এই অস্ট্রেলিয়াতে আমি বৃষ্টির কোনো গন্ধ পাই না, বাংলাদেশে বৃষ্টির গন্ধ আছে একটা। এবার আমি শীতে দেশে গিয়েছিলাম এবং তার আগে সারাটা শীতই তো কাটিয়েছে অ্যাডেলেডে, তখন শীতে যে মনে হলো শীতের একটা গন্ধ আছে, কখনো ফিল করি না, আমি এবার ফিল করতে পারছি। খুবই ছোটখাটো ব্যাপার, কিন্তু এগুলো যে দেশের সাথে রিলেটেড, এগুলো ফ্রেন্ড ফ্যামিলির জন্য না। মানে সেই শীতের পিঠা রাস্তায় হচ্ছে, সবকিছু মিলে আসলে আমার জন্ম যদি ইথিওপিয়া হতো তাহলে আমি নিশ্চয়ই ইথিওপিয়াকেই এভাবে মিস করতাম। আমার জন্ম বাংলাদেশ, সবুজ বাংলাদেশে। হ্যাঁ, সেটাই। তো এটা হচ্ছে বিষয়। আদনান, তুমি সম্প্রতি যে বাংলাদেশ দেখে এসেছো, মানে সেখানে পজিটিভ বা নেগেটিভ, মানে কোন বাংলাদেশ তোমাকে টানে আর কোন বাংলাদেশ মনে হয়েছে যে পালাতে চাই? মানে পালাতে চাই বলতে গেলে দেশে যে পলিটিক্যাল যে অস্থিরতা চলতেছিল এটার কারণে একদমই ভালো লাগেনি সেটা। আর আমার যেটা হয়েছিল, আমি দেশে যাওয়ার আগে আমাদের দুজনেরই প্ল্যান ছিল, বা আমাকে বলবো না, জাস্ট সারপ্রাইজ, বাট দেশের যে অবস্থা ছিল যার কারণে বলতে বাধ্য হইছি। কারণ কি আদৌ কি আসতে পারবে কিনা আমি বলি নাই, আম্মুকে বলি নাই, শুধু আব্বু জানতো, সো জাস্ট সারপ্রাইজ ছিল। আচ্ছা, তুমি একটা সুইট সারপ্রাইজ দিতে পেরেছো। ক্যামেরা নিয়ে গেছিলাম, যে দরজা নক করার সময় ওইটা দরজা খুলে রিঅ্যাকশনটা ভিডিও করে, হ্যাঁ ও তো আমাদের সাথে শেয়ার করো প্লিজ। অলমোস্ট লাইক ফেইন্ট হয়ে গেছিল কান্নাকাটি করতে করতে। After 4 years, so sweet. হ্যাঁ, পলিটিক্যাল এই মানে কি বলবো, যে অস্থিরতা তো নিশ্চয়ই কারোরই ভালো লাগার কথা না, কারোরই লাগার কথা না। তারপর তোমাদের কি মনে হয়, মানে একটু ভেবে বলো, এই প্রশ্নের আনসার নিয়ে ফিরবো, যে আজকের যে বাংলাদেশ, এটা তো অবভিয়াসলি আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ না, বাট তোমরা যেভাবে ভাবছো তোমাদের স্বপ্নের বাংলাদেশ কি হলে হতো, বা আদৌ কি সেই পথে হাঁটছে, একটু ভাবতে থাকো, একটা গান শুনে আসি।
বন্ধুরা শুনছেন রেডিও বাংলা এডিলেড আর আমাদের শুনছেন লাইভ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আমরা একটা দুর্দান্ত একটা বিষয়ে ছিলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশ নিয়ে কথা বলছিলাম। সো আমাদের হাতে খুব বেশি সময় নেই, তো আমি যদি ছোট্ট করে তোমাদের কাছে জানতে চাই যে তোমরা কি বাংলাদেশের স্বপ্ন এখনো বুকে ধরে রেখেছো? বাংলাদেশ কি সেই পথে আদৌ হাঁটছে বা তোমরা কি আশাবাদী? আদনান, তোমাকে দিয়ে শুরু করি। আশাবাদী তো বটে, বাট আমার যেটা মনে হয় যে আমাদের পলিটিক্যাল লিডাররা শুধু তাদের স্বার্থের কথা চিন্তা করছেন। তাও যদি সেটা না করে আমাদের প্রতিটা মানুষের কথা চিন্তা করেন তাদের, তাহলে এই যে চিন্তা ধারণা এগুলো সব চেঞ্জ করা উচিত। আর আমার মনে হয় 1952 সালে ভাষা আন্দোলনটা তারা এই জন্য করে যায়নি যে আজকের বাংলাদেশের জন্য। 1971 সালে তারা যুদ্ধ এই জন্য করেনি আজকের এই বাংলাদেশ দেখার জন্য। অবশ্যই না, অবভিয়াসলি না। সো এগুলো চিন্তা করে তাদের উচিত একটা সুন্দর বাংলাদেশ করার। আমরা কেউ এক্সপেক্ট করি না এরকম বাংলাদেশ, যে দেশের নাগরিক হয়ে আমি যাই কিন্তু পালায় পালায় থাকতে হয়, বাড়ির ভিতরে বদ্ধ হয়ে থাকতে হয়। এই বাংলাদেশ আমি চাই না। ঠিক তো, আমি চাই না। সানি সেম কথা। সোহা, কিছু অ্যাড করতে চাও? আমার যেটা মনে হয় যে ওই 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত আমাদের যে মানুষরা এত ম্যাচিউর ছিল, আর তারপর থেকে আমরা আসলে ওভাবে করে কখনো চিন্তাই করিনি। আমরা অনেক ইম্যাচিউর, কারণ এখনকার ভার্সিটিতে ওরকম পলিটিশিয়ান নেই অ্যাকচুয়ালি যারা পলিটিক্স নিয়ে এতটা ভাবে। কিন্তু আমরা এত ইম্যাচিউর দেখে আমরা আরো ভালো একটা দেশ উপহার দিতে পারবো ইন ফিউচার, কারণ আমাদের হৃদয়টা এখনো সেই বাচ্চাদের মতো, আমরা সবকিছু ভালো চিন্তা করি। সো অবভিয়াসলি ভালো একটা বাংলাদেশ হবে। আমি বলবো যে আসলে আমি পড়াশোনা করছি প্ল্যানিং এ, এবং বারবার যখন আমার ক্লাসে সিটি নিয়ে আলোচনা করা হয় এবং ঢাকাকে লিস্ট লিভেবল সিটি বলা হয়, আমার আসলে শুনতে সেটা ভালো লাগে না। অবশ্যই লাগার কথা না, বুকে অনেক ব্যথা হয়। সো আমি চাবো যে আমার বাংলাদেশের কোন একটা সিটি লিভেবল সিটি, আমি চাবো যে আমার বাংলাদেশকেও আমি দেখবো যে ওখানেও আছে লিভেবল সিটি। জানি না, এটা আমাদের এই আজকের এই আলোচনার মাধ্যমে আমরা খুব গুরুগম্ভীর কোনো আলোচনা করিনি। বাংলাদেশে প্রতিদিন টক শো হয়, আমাদের সেই টক শো কোনো মাত্রাই পড়ে না। তারপর তোমাদের মাধ্যমে আমি যে মেসেজটা আজকে আমরা নিয়ে আসলাম, আমাদের রেকর্ডেড ভার্সনটি আমরা চেষ্টা করব বাংলাদেশের, হাসিনা খালেদা শুনবে না অবভিয়াসলি, কিন্তু নীতি নির্ধারকদের মাঝে যারা আছে, আমার ব্যক্তিগতভাবে আমি কিছু বন্ধুদের চিনি যারা হচ্ছে খুব ভালো জায়গায় কাজ করছে, প্ল্যানিং এ কাজ করছে, বাংলাদেশ গভর্নমেন্টে আছে, হোয়াট এভার, তাদেরকে শোনানোর চেষ্টা করব, একটু যদি আমাদের আর্তনাদ তারা শুনতে পায়। আজকে অনুষ্ঠান শেষ করব, তার আগে তোমাদেরই বন্ধু বাংলাদেশে থাকা আমাদের নিয়মিত শ্রোতা রাজিউল হুদা দীপ্ত, ও আমাকে খুব লম্বা করে ওর বাংলাদেশ ভাবনা পাঠিয়েছে। আমি ছোট্ট করে পড়ছি, আমাদের হাতে খুব বেশি সময় নেই। ও লিখেছে, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের ছেলে। আমার দাদা তার ভাইকে হারিয়েছেন 1971-এ। মাঝে মাঝে আক্ষেপ হয়, ইস যদি আমিও যুদ্ধে যেতে পারতাম। দেশের ভালো কিছু তুলে ধরার সুযোগ আসলে রক্ত ঘাম এক করে দেওয়ার চেষ্টা করি। আমি আশা রাখতে পছন্দ করি, আশা ছাড়া মানুষ বাঁচে না। দেশকে নিয়ে আশা রাখা মানে নিজেকে নিয়ে আশা রাখা। দেশটার বয়স কত হলো? 44 না? এই বয়সের তো অনেক মানুষই আছে যারা শত বিধ্বস্ত হয়ে যাওয়ার পরেও নতুন ভাবে ঘুরে দাঁড়ায়। এটা তো একজন মানুষের কথা বললাম। এই দেশে মানুষ 16 কোটি, সবাই একসাথে ঘুরে দাঁড়ালে দেশটাও ঘুরে দাঁড়াবে। এই ধরনের ফিলোসফিতে আমি অনেক আগে থেকেই বিশ্বাস করার চেষ্টা করছি। দেশ বদলাচ্ছে। একজন তরুণ হিসাবে আমার অনুভূতি হলো সবচেয়ে বড় দায়িত্বটা আসলে আমাদের। নদীর হাওয়া বদলালে পালের দিকটাও বদলাতে হয়। আমরা মাঝি, দেশটা নৌকা, পালের দিকটা আমাদেরকেও বদলাতে হবে। দুটি জিনিসে আমার বিশ্বাস, আমরা পারবো। অনেক শুভকামনা দেশের প্রতি, নিজেদের প্রতি। আমরা মিলেই দেশ, আর দেশটা মিলেই আমরা। দেশের জন্য শুভকামনা। আমাদের পক্ষ থেকেও শুভকামনা। রেডিও বাংলা এডিলেড, তোমাদেরকে থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই। তারপরে খুব শীঘ্রই আবার কথা হবে শ্রোতাদের সাথে, নতুন অনুষ্ঠান নিয়ে ফিরো, এটা আমার আহ্বান তোমাদের প্রতি। শ্রোতা বন্ধুরা অনেক অনেক ভালো থাকবেন। এতক্ষণ যারা আমাদের শুনলেন সবাইকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।